আমার সঙ্গে এভাবে তোমার লুকিয়ে দেখা করতে আসাটা মোটেই উচিত নয়। কিন্তু রঞ্জা, তুমি যে আমায় কথা দিয়েছিলে তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমাকে বিয়ে করবে। আমি যে তোমাকে এখনো ভালোবাসি রঞ্জা। তোমাকে তো আমি সবই বলেছি ষষ্ঠী। এই বিয়ে আমি করতে চাইনি। আমার বাবা মা সেদিন জোর করে আমাকে বিজয়ের হাতে তুলে দিয়েছিল। আমি নিরুপায় ছিলাম। কিন্তু আজ আমি আমার স্বামীকে ভালোবাসি ষষ্ঠী, খুব ভালোবাসি। মানুষটা সব সময় আমাকে আগলে রাখেন, আমার যত্ন নেন। প্রথম প্রথম ওনাকে আমি মেনে নিতে পারিনি, কিন্তু উনি নিজের ভালোবাসা দিয়ে আমার মন জয় করে নেন। আমি তাকে ভালোবেসে ফেলি। এখন আমরা খুব সুখে আছি ষষ্ঠী। আমি চাই না ষষ্ঠী যে তোমার জন্য আমার এই সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাক। তুমি তুমি ফিরে যাও ষষ্ঠী, নতুন করে আবার জীবন শুরু করো। আমাকে ভুলে যাও। ভালো থেকো তুমি। আমার মনটা খুব খারাপ হয়ে যায়। যাকে এত বছর ধরে ভালোবেসেছি, নিজের হৃদয়ে স্থান দিয়েছি, তাকে ভুলে থাকবো কি করে? পরের দিন দুপুর বেলায় আমি নদীর ধারে একা বসেছিলাম। কিছুই ভালো লাগছিল না আমার, কেবলই রঞ্জার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। দু চোখ জলে ভরে উঠছিল। হঠাৎ মোড়ল কাকা এসে উপস্থিত হয়। কিরে ষষ্ঠী, এখানে একা একা বসে আছিস কেন? মন খারাপ নাকি? কি আর করবো বলো মোড়ল কাকা, এই পৃথিবীতে যে আমার আপন বলে আর কেউ নেই গো। সবাই আমাকে ছেড়ে চলে গেল। বড় ভাগা আমি। তা কিছু খেয়েছিস দুপুরে? না, কি আর খেতে দেবে বলো তো? আহারে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তোর, তাই তো? মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, দাঁড়া। তুমি আবার কেন কষ্ট করে আসবে গো কাকা? চলো আমি বরং তোমার বাড়িতে যাই। না না না, তোকে আসতে হবে না, তুই এখানেই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কি গো, বিষটা ভালো করে ষষ্ঠীর খাবারে মিশিয়ে দিয়েছ তো? হ্যাঁ গো হ্যাঁ, অত চিন্তা করো না, আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এই খাবার একবার ওর পেটে গেলেই আর কোনোদিনও খেতে হবে না। এই নাও, তাড়াতাড়ি গিয়ে ওকে খাবারটা দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি দাও। আজ বেটা মরবে। আমার মেয়ের ঘর ভাঙতে আসার স্বাদ আজ ওর সারা জীবনের জন্য ঘুচে যাবে। মোড়ল কাকা সেই বিষ মেশানো খাবার এনে আমাকে দেয়। এনে ষষ্ঠী, তোর কাকিমা আজ তোর জন্য কত কিছু রান্না করে পাঠিয়েছে, দেখ। হ্যাঁ, খা বাবা খা, পেট পুড়ে খা। আমি কি আর তখন জানতাম যে ওই খাওয়াই আমার জীবনের শেষ খাওয়া হবে? আমি মহানন্দে মোড়ল কাকার হাত থেকে খাবারের থালা নিয়ে খেতে শুরু করলাম। খেতে খেতে একবার মোড়ল কাকার মুখের দিকে তাকিয়েছিলাম। দেখলাম তার ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি ফুটে উঠেছে, কিন্তু তার কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। আমার খাওয়া শেষ হলে মোড়ল কাকা সেই থালা নিয়ে বাড়ি চলে গেল। আমি সেখানেই বসে রইলাম। মিনিট 5 পরেই আমার সারা শরীরে প্রচণ্ড জ্বালা করতে লাগলো। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, সেখানেই পড়ে গেলাম। বিকেল বেলায় নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একজন গ্রামবাসী আমাকে দেখতে পায়। আরে, ওটা ষষ্ঠী না? ও ওখানে ওভাবে শুয়ে আছে কেন? যাই তো একবার গিয়ে দেখি। হায় 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 হায়,
এ তো মনে হয় মরে গেছে। যাই যাই, আমি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি, যাই। সেদিন গ্রামবাসীরা সবাই মিলে আমার শরীরটাকে নদীর পাড়ে ওই বট গাছটার তলায় পুঁতে দেয়, কিন্তু আমার আত্মা মুক্তি পায় না। সারাটা জীবন শুধু আমার সাথে অন্যায় হয়ে গেছে। সেদিন আমার কিন্তু কোনো দোষ ছিল না। কাকাদের মৃত্যুর উপরে আমার কোনো হাত ছিল না। আমি যা বলেছিলাম সেটা শুধু রাগের মাথায় বলেছিলাম, এর পিছনে আমার কোনো ভূমিকা ছিল না। আর বাকি রইল রঞ্জা। আমি শুধু ওকে ভালোবাসতাম, কিন্তু কোনোদিনও আমি ওর ঘর ভাঙিতে চাইনি। সবাই আমাকে ভুল বুঝেছিল, আমার সাথে অন্যায় করেছিল। মৃত্যুর পরেও আমি রঞ্জাকে ভুলে যেতে পারিনি। তাই আমি আজ ওকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। রঞ্জা শুধু আমার, আমি ওকে কারোর হতে দেব না, কারোর না। দেখো ষষ্ঠী, তোমার সাথে যা হয়েছে তা অন্যায়, কথা সত্য। আসলে মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়, সেটা এই জন্মেই হোক বা পরের জন্মে। হয়তো তোমার কত জন্মের কর্মফল তুমি এই জন্মে ভোগ করছো, তাতে কারোর কোনো দোষ নেই। আমি তোমার আত্মার মুক্তির ব্যবস্থা করব, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব পরের জন্মে যেন তোমার একটা সুন্দর জীবন হয়। এখন তুমি রঞ্জাকে ছেড়ে দাও। বেশ, আমি চলে যাচ্ছি। আর কোনোদিনও আমি ওর কাছে আসব না, কোনোদিনও না। রঞ্জার শরীর থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে ধীরে ধীরে বাতাসে মিশে যেতে থাকে। রঞ্জা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। মোড়লের লোকজন ওকে তুলে বাড়ি নিয়ে যায়। এরপর সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। গ্রামবাসীরা সবকিছু শোনার পর হত্যাকারী মোড়লকে পুলিশের হাতে তুলে দেয়।